আসসালামু আলাইকুম মিস্টার ইনভেস্টর। আজকে আমাদের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্র বাংলাদেশে পণ্যের ওপর শুল্ক 37 থেকে 20% করায় পুঁজিবাজারে গার্মেন্টস সেক্টরের প্রভাব কেমন হবে। এটার এক কথায় উত্তর দিতে গেলে আমরা বলতে পারি আগামীকালকে থেকে মানে আগস্ট 3 থেকে গার্মেন্টস সেক্টর আপট্রেন্ডে থাকবে। আর আপট্রেন্ডে থাকার অনেকগুলি কারণ আছে। আমরা জানি গত কার্য দিবসে স্টক 5420-এ যে রেজিস্ট্যান্স ছিল সেটা ক্রস করে গেছে। তার জন্য আগামী কর্মদিবসে লেনদেন হওয়ার সাথে সাথে সেটা আরও ভালো হওয়ার সম্ভাবনা অত্যধিক। তাছাড়া দেশি বিদেশি নিউজ সব কিছু মিলে পুঁজিবাজারের সাথে সামান্য যোগাযোগ আছে যারা সোশ্যাল মিডিয়া অথবা নিউজ নিয়ে অবগত, তারা খুব ভালো করে জানে আগামীকালকে পুঁজিবাজারে গার্মেন্টস সেক্টর আপট্রেন্ডে যাচ্ছে। এই বিষয়ে আর বিস্তারিত বেশি না বলি, আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি কি আছে সেটাতে। গার্মেন্টস সেক্টরে একটি স্টকে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা কতটা যুক্তিযুক্ত। একটা সেক্টরে বিনিয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে সবার প্রথমে ওই সেক্টর সম্পর্কে বিস্তারিত জানতে হবে। গার্মেন্টস সেক্টর থেকে সংক্ষেপে যদি আমি বিস্তারিত আলোচনা করি, এই সেক্টরের শুরু হয়েছিল রিয়াজ গার্মেন্ট দিয়ে আরও 53 বছর আগে। তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত গার্মেন্টস সেক্টর যেভাবে বড় হয়েছে, এক্সপোর্ট বেড়েছে, আমাদের রপ্তানি বেড়েছে, আমাদের গার্মেন্টস সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বড় বড় গার্মেন্টস হয়েছে, কিন্তু গার্মেন্টসের অপারেশনের বিষয়টা আগের মতো রয়ে গেছে। যেমন 53 বছর আগে যখন একটা গার্মেন্টস তার বেতন দিতে না পারতো, শ্রমিকরা ক্ষোভে বিক্ষোভে গার্মেন্টস ভাঙচুর করে ফেলতো। বর্তমানেও তার একই দৃশ্য, কারণ গার্মেন্টস সেক্টরের এমপ্লয়ীদের বেতন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তাদের একটা সবচেয়ে বড় খরচের একটা অংশ। এই খরচটা যদি তারা সময় মতো পরিশোধ করতে না পারে, একটা ভালো গার্মেন্টস, যেই গার্মেন্টস সময় মতো ডিভিডেন্ড দেয়, এজিএম হয়, যার কোনো ব্যাংক লোন নেই, এরকম গার্মেন্টসও কিন্তু 2 দিনের মধ্যে ডিস্ট্রয় হয়ে যেতে পারে যদি সময় মতো তারা বেতন পরিশোধ না করে। আর বাংলাদেশে গার্মেন্টস সেক্টর, খুব কম গার্মেন্টস সেক্টরের বেতন কাঠামোটা সুন্দরভাবে সাজানো, দীর্ঘমেয়াদী সাজানো, যে আমি আমার গার্মেন্টসের এমপ্লয়ীদেরকে কীভাবে বেতন প্রদান করব। তারা নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে বেতন দেওয়ার ক্ষেত্রে তাদের এক্সপোর্ট প্রসিডিউরালাইজ করে বেতন দিয়ে থাকে, অথবা তাদের লোন নিয়ে বিভিন্ন সময় আমরা দেখি সামান্য ধরনের আঘাত আসলে, করোনা ভাইরাসের সময় আমরা দেখতে পাইছি, যে কোনো ধরনের সামান্য আঘাত আসলে তারা বেতন সময় মতো দিতে পারে না। আর বেতন দিতে না পারার কারণে গার্মেন্টসগুলি, আমরা প্রতিনিয়ত পত্রিকায় নিউজ দেখতে পাই, একটা গার্মেন্টসে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এতে করে বিনিয়োগকারী এবং ব্যাংকের লোন সবাই ভুক্তভোগী হয়। সো একটা গার্মেন্টসে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার সময় একটা জিনিস আমরা খেয়াল রাখব, যে ওই গার্মেন্টসটার অন্য কোনো ব্যবসা আছে কিনা, সেটা কোনো গ্রুপ অফ কোম্পানি কিনা। যেমন আমরা বলতে পারি স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার নিটওয়্যার, কোনো গ্রুপ অফ কোম্পানি কিনা। ওই গ্রুপ অফ কোম্পানির গার্মেন্ট সেক্টরে যে ইনভেস্টমেন্ট, সেটার পরিমাণ কতটুকু। মনে করেন স্কয়ার গ্রুপের টোটাল বিনিয়োগের যদি 20% বিনিয়োগ বা 20%-এর নিচে বিনিয়োগ গার্মেন্টস সেক্টরে হয়ে থাকে, সেই কোম্পানির গার্মেন্টস সেক্টরের স্টক আমরা দীর্ঘমেয়াদে কেনার ক্ষেত্রে আমরা সেটাকে কনসিডার করব। এছাড়া গার্মেন্টস সেক্টরে স্টক কেনার ক্ষেত্রে যথেষ্ট সচেতন থাকতে হবে। যদি ওই কোম্পানির ডিভিডেন্ড ভালো ঘোষণা করুক, ইপিএস ভালো দেখ না কেন, যাই হোক, আরেকটা বিষয় আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে সেভাবে তেমন কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আমরা যেগুলি দেখতে পাচ্ছি সেগুলি হচ্ছে পারিবারিক শিল্প প্রতিষ্ঠান। মানে ফার্স্ট জেনারেশন একটা শিল্প প্রতিষ্ঠান তৈরি করে, সেকেন্ড জেনারেশন সেটাকে ডিস্ট্রয় করে ফেলে। এটার উদাহরণ বাংলাদেশে অনেক বেশি, কারণ সেইভাবে প্রশাসনিক কাঠামো তৈরি হয় না যে একটা প্রতিষ্ঠান তৈরি হইলে সেটা যুগ যুগ ধরে, বছরের পর বছর, যেমন কোকাকোলা আছে, পেপসি আছে, এই ধরনের কোম্পানি 100 বছর 200 বছর ধরে টিকে আছে, কারণ হচ্ছে তাদের স্ট্রং প্রশাসনিক কাঠামো। আর আমাদের এখানকার বেশিরভাগই কর্পোরেট হাউসগুলি পরিবার নির্ভর। পরিবারের প্রথম ব্যক্তি যিনি, বাবা যিনি এই কোম্পানিটা তৈরি করে, ওনার মৃত্যুর পরে দেখা যায় পরের জেনারেশন সেটাকে খুব ভালোভাবে রান করতে পারে না। যার ফলে একটা ভালো গার্মেন্টস, আমরা আপাত দৃষ্টিতে যখন দেখবে একটা ভালো গার্মেন্টস ভালো ইপিএস দিচ্ছে, ভালো ডিভিডেন্ড দিচ্ছে, তার অ্যাসেট আছে, গার্মেন্টসের অ্যাসেটকে অ্যাসেট হিসাবে কনসিডার করার আগে চিন্তা করতে হবে। যেমন আমরা একটা গার্মেন্টসের কথা যদি উল্লেখ করি, গাজী গ্রুপ, যিনি, এই গার্মেন্টসের অ্যাসেট ভ্যালু ছিল শত কোটি টাকার উপর,
তো আমরা এটাকে যদি অ্যাসেট মনে করতাম, এই অ্যাসেটটা কিন্তু নিমিষেই ডিস্ট্রয় হয়ে গেছে। সো এখন যদি গাজী গ্রুপ মার্কেটে থাকতো, তার শেয়ার কিনলে আপনি তার শেয়ার 100 টাকা শেয়ার 4 টাকায় নেমে আসতো, আপনার বিনিয়োগ শূন্য হয়ে যেতেন। সো আপনি যখন বিনিয়োগ করবেন এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। মাথায় রাখতে হবে যে একটা গার্মেন্টসের অ্যাসেটকে অ্যাসেট হিসাবে আপাত দৃষ্টি দেখলেও এটা যে কোনো সময় ডিস্ট্রয় হয়ে যেতে পারে উইথিন 2 মান্থ, যদি তারা সময় মতো স্যালারি দিতে না পারে। সো আমরা ওইসব গার্মেন্টসে বেশি বিনিয়োগ করব যেই সব গার্মেন্টসের গ্রুপ অফ কোম্পানি এবং তাদের টোটাল বিজনেসের ছোট্ট একটা পোর্শন গার্মেন্টস ব্যবসায় বিনিয়োগ করা। এই টাইপের প্রোডাক্টগুলিতে আমরা বিনিয়োগ করব। তার পাশাপাশি আমরা মার্কেটে যে জিনিসগুলো অ্যানালাইসিস করি, তার অ্যাসেট কেমন, তার ডিভিডেন্ড কেমন, এনএভি কত, পেইড আপ ক্যাপিটাল কত, তার বিজনেস কোন কোন দেশে আছে, এক্সপোর্টগুলো প্রোডাক্টের ডাইভার্সিফিকেশান আছে কি না, শুধুমাত্র একটা দেশের উপর নির্ভর কি না, এই সব কিছু অ্যানালাইসিস করে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার ক্ষেত্রে আমরা সময় দিব। একটা দীর্ঘমেয়াদী স্টক কেনার ক্ষেত্রে 2 মাস, 3 মাস, 4 মাস সময় দিন। দরকার হয় তাদের অফিসে ভিজিট করুন অথবা তাদের ফ্যাক্টরিতে ভিজিট করুন। কারণ মনে রাখতে হবে, একটা দীর্ঘমেয়াদী শেয়ার আমি 10 বছর, 20 বছর, 50 বছরের জন্য আমি কিনবো। তো আমার কোম্পানিটা সেরকম সাস্টেনেবল কিনা, তার প্রশাসনিক কাঠামো স্ট্রং কিনা, দীর্ঘদিন সে টিকে থাকতে পারবে কিনা, আমি এই শেয়ারটা কেনার আগে 3 মাস, 4 মাস আমি তাদেরকে নোটিস করব, তাদেরকে ফলো করব, তাদের সব কিছু খেয়াল করব। সো তারপরেই কিন্তু একটি গার্মেন্টস সেক্টরের আপনি বিনিয়োগ করবেন। দেখি আমরা পরবর্তীতে গার্মেন্টস সেক্টরের বিনিয়োগের স্ট্র্যাটেজিটা অলরেডি আমি আলোচনা করছি, তারপরও আরেকবার বলি। স্ট্র্যাটেজি একটাই, দুইটাই স্ট্র্যাটেজি আমরা আলোচনা করি নর্মালি। ফান্ডামেন্টাল বিনিয়োগের জন্য একটা স্ট্র্যাটেজি, আর হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা খুব কম সময়ের জন্য, টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর আমরা একটা পুরো ক্লাস আছে, সেটা আপনারা দেখতে পারেন। টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর আমরা যখন বিনিয়োগ করব তখন আমরা শর্ট টাইমের জন্য বিনিয়োগ করব। আর এই দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে 2-3 মাস, 2.5 মাস সময় নিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে গার্মেন্ট সেক্টরের দামটা যখন কমবে, তার টোটাল গ্রুপ অফ কোম্পানি কিনা, গ্রুপ অফ কোম্পানির কত অংশ তার গার্মেন্টস সেক্টরের বিজনেস, সব কিছু অ্যানালাইসিস করে আমরা একটা গার্মেন্টসের ফান্ডামেন্টাল বিনিয়োগ করব। ফান্ডামেন্টাল বিনিয়োগে যদি স্টকটার দাম সাময়িকভাবে কমে যায়, এতে কোনো অসুবিধা নাই। আবার কারণ আমরা জানি ফান্ডামেন্টাল স্টক সাময়িকভাবে কমে গেলেও বাজার ভালো হওয়ার সাথে সাথে সেটা আবার বৃদ্ধি পাবে। আবার টেকনিক্যালের ক্ষেত্রে বিষয়টা একদমই উল্টো। যখনই দেখব যে টেকনিক্যাল অ্যানালাইসিস করে একটা স্টক পারচেস করলাম কিন্তু স্টকের দামটা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে দ্রুত আমাকে সেল করে বের হয়ে আসতে হবে। কোনোভাবেই কোনো নিউজের উপর, কোনো বড় ভাইয়ের উপর, কোনো হাউসের উপর, কোনো ধরনের সিন্ডিকেটের উপর বিশ্বাস করে এই স্টকটা ধরে রাখা, এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আপনার পোর্টফোলিও 1 লাখ টাকা যদি থাকে বা 10 লাখ টাকা যদি থাকে, সেটা কমে 40,000, 50,000-এ চলে আসবে। বাজার বাড়বে, মার্কেট বাড়বে, ইন্ডেক্স বাড়বে, টার্নওভার বাড়বে, সবার শেয়ারের দাম বাড়বে, আপনার শেয়ারের দাম বাড়বে না। অতএব স্ট্র্যাটেজি দুইটাই, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দীর্ঘমেয়াদী অ্যানালাইসিস করে কিনতে হবে, দ্বিতীয় অ্যানালাইসিস হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিনতে হবে। এর বাইরে কোনো কিছুর উপর ডিপেন্ড করে কেনা যাবে না। এর বাইরে কোনো কিছুর উপর ডিপেন্ড করে আপনি যখন স্টক কিনবেন, আপনি কোনোভাবেই সাময়িক লাভবান হইলেও দিন শেষে আপনি লুজার থাকবেন। এইটা থেকে আমাদের দূরে থাকতে হবে। নিজে বুঝে শুনে যখন আপনি শেয়ার কিনে যদি আপনি লসও করেন, এতে আপনার লার্নিং হবে, আপনার মধ্যে কনফিডেন্ট থাকবে। আপনি 1 লাখ টাকার শেয়ার কিনে যদি 8,000 টাকা লস করেন, কেন লস করছেন সেই বিষয়টা যদি আপনি ক্লিয়ার থাকেন, পরবর্তীতে আপনি আরেকটা শেয়ার পারচেস করে 16,000 টাকা প্রফিট আপনি করতে পারবেন। মূল কথা হচ্ছে পুঁজি সম্পূর্ণভাবে হারানো যাবে না। পুঁজি কমবে, বাড়বে, পুঁজি সবসময় আপনার কাছে থাকবে। আপনার কাছে স্টক কম থাকবে, কম সময় আপনার পোর্টফোলিওতে স্টক কম সময় থাকবে, আপনার পোর্টফোলিওতে সবসময় পুঁজি থাকবে, ক্যাশ টাকা থাকবে। আপনি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, আপনি যখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, সেটার ক্ষেত্রে আপনি কোম্পানির উপর ফোকাস করবেন, প্রাইজের উপর ফোকাস করবেন না। কম দামে ভালো প্রোডাক্ট কিনে, কম দামে ভালো স্টক কিনে আপনি চুপচাপ বসে থাকবেন। দাম বাড়ুক আর কমুক, আপনি বসে থাকবেন। সময় মতো আপনি ডিভিডেন্ড নেবেন, সময় মতো আপনার স্টকের মূলধন বৃদ্ধি পেতে থাকবে। পরবর্তী স্লাইডে আমরা দেখি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য কিছু ফান্ডামেন্টাল কোম্পানি সম্পর্কে আমি এখানে উল্লেখ করে দিলাম। এনভয় টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইল, দেশ গার্মেন্টস, ফার ইস্ট
নিটিং অ্যান্ড ডাইং, স্টাইল ক্রাফট, রহিম টেক্সটাইল মিলস, আমান কটন ফ্যাব্রিক, স্কোয়ার নিট কম্পোজিট, মালেক স্পিনিং মিল, তমিজুদ্দিন টেক্সটাইল। এইগুলি এরকম আরও অনেক টেক্সটাইল কোম্পানি আছে যেগুলিতে আপনি দীর্ঘমেয়াদে ফান্ডামেন্টাল শেয়ার হিসাবে আপনি বিনিয়োগ করতে পারেন। কারণ এই শেয়ারগুলি ভালো সময় মতো ডিভিডেন্ড দেয়, এজিএম হয়, তাদের অ্যাসেট ভালো, তাদের ঋণ ভালো, তাদের সব ধরনের অ্যাক্টিভিটি ভালো। এবং এই কোম্পানিগুলো শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে তাদের বিনিয়োগ না, ওদের বিনিয়োগ অন্য অন্য ফার্মাসিউটিক্যাল বলেন, ল্যান্ড বলেন, বিভিন্ন সেক্টরে তাদের বিনিয়োগ। তাদের টোটাল ব্যবসার একটা ক্ষুদ্র অংশ হচ্ছে তাদের টেক্সটাইল সেক্টর। এই ধরনের কোম্পানি টেক্সটাইলে যদি কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয়, সে তার অন্য ব্যবসার মাধ্যমে কাভার করে সে কিন্তু এই টেক্সটাইল গার্মেন্টসটাকে টেনে নিয়ে যেতে পারবে। কিন্তু যে সকল কোম্পানি সাময়িকভাবে আপনাকে ডিভিডেন্ড ইপিএস ভালো দিচ্ছে কিন্তু সে শুধুমাত্র গার্মেন্টসের ব্যবসা করে, এই কোম্পানি যে কোনো সময় ডিস্ট্রয় হওয়ার জন্য 2 মাসের 3 মাসের বেতন না দেওয়া যথেষ্ট। কারণ সেখানে এখন পর্যন্ত বেতন কাঠামো, বেতন প্রদান করার সিস্টেম সুন্দরভাবে ডেভেলপ হয়নি, যার ফলে শ্রমিকরা 2-3 মাসের বেতন না পেলে আন্দোলন করে। আমরা দেখতে পাই শ্রম ভবনের নিচে প্রতিদিন আন্দোলন হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গার্মেন্টস সেক্টরের শ্রমিকরাই সেখানে আন্দোলন করে থাকে বেতন ঠিক সময় না পাওয়ার কারণে, যার ফলে একটা সময় তারা ক্ষোভে এই কষ্ট করে গড়ে তোলা যেই অ্যাসেট, যেই কষ্ট করে গড়ে তোলা যেই কারখানা, সেটা তারা ধ্বংস করে দেয়। তো সেই ক্ষেত্রে কারখানা ধ্বংস হইলে ব্যাংক লুজার হবে, ব্যাংক যে ঋণ দিল, আপনি লুজার হবেন, আপনার বিনিয়োগ নষ্ট হবে। ব্যাংক কীভাবে লুজার হয়? এখন পর্যন্ত গত 53 বছরে ব্যাংক সেক্টর গার্মেন্টসকে ওতপ্রোতভাবে সাহায্য করে আসতেছে। যেমন কোনো একজন গার্মেন্টস ওনার যদি একটা অর্ডার পায়, সেই অর্ডারের মাল তৈরি করার জন্য প্রায় 75% র মেটেরিয়ালস পারচেস করার জন্য, বাকিতে পারচেস করার জন্য লোকালি, ফরেন এবং ইপিজেড থেকে পারচেস করার জন্য ব্যাংক এলসির মাধ্যমে ঋণ দিয়ে থাকে। যে ঋণটা সে পরিশোধ করবে যখন বিদেশে মাল রপ্তানির পরে টাকা আসবে সেখান থেকে। তাইলে সে যদি $100 এক্সপোর্ট করে, তার মধ্যে $75 সে ঋণ অলরেডি পেয়ে গেল ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে। তারপর পণ্যটা তৈরি করার পরে এই পণ্যটা প্যাকিং করার জন্য, এই পণ্যটাকে বক্সে ঢোকানোর জন্য ব্যাংকের কাছ থেকে আবার ঋণ নিয়ে থাকে, যেটাকে পিসি বলে, প্যাকিং ক্রেডিট। এই ঋণটা 10%-এর কাছাকাছি হয়ে থাকে। তাহলে টোটাল ঋণ কত হইল? 75 যোগ 10, 85। এরপরে একটা পণ্য তৈরি করার পরে রেডি করে শিপমেন্ট হয়। শিপমেন্ট হওয়ার সাথে সাথে টাকাটা আসে না, বিদেশে পণ্যটা যাবে, চেক হবে, তারপর টাকা আসবে। এই শিপমেন্ট হওয়ার পরে টাকা আসার আগ পর্যন্ত 85% ঋণ অলরেডি নেওয়া শেষ। টাকা আসার আগ পর্যন্ত ব্যাংক তার কমিশনটা রেখে ওই ডকুমেন্টটা দেখে গার্মেন্টসকে আরও টাকা প্রদান করে, পারচেস করে, ডকুমেন্ট পারচেস করে আরও টাকার ডকুমেন্ট করে। তার মানে এই টাকাটা, এই $100 বিদেশ থেকে আসার আগেই ব্যাংক অলরেডি গার্মেন্টসকে 92 থেকে 98% টাকা দিয়ে দেয়। সো কোনো কারণে যদি এই এক্সপোর্টটা প্রপারলি না হয়, টাকাটা না আসে, সেই ক্ষেত্রে গার্মেন্টস সময় মতো তার শ্রমিকদের বেতন দিতে পারে না। আর বেতনের জন্য যেহেতু তাদের দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে 2 মাস, 3 মাস, 4 মাস যদি ঠিকভাবে প্রসিড না আসে, বিজনেস যদি রান না করে, বেতন দেওয়া সম্ভব হয় না। সেই ক্ষেত্রে একদিনের মধ্যে যদি গার্মেন্টসে 200 কোটি টাকার অ্যাসেট থাকে, 300 কোটি টাকার ফ্যাক্টরি অ্যাসেট থাকে, সেটা ডিস্ট্রয় করে দেয় শ্রমিকরা। এই জন্য গার্মেন্টস সেক্টরে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য আপনাকে ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো ফান্ডামেন্টাল শেয়ারে আপনি বিনিয়োগ করেন, দীর্ঘমেয়াদে অ্যানালাইসিস করে 2 মাস, 2.5 মাস, 3 মাস অ্যানালাইসিস করুন। যখন এই শেয়ারের দাম তলানিতে আসবে, সবচেয়ে কমে যাবে, তখন আপনি পারচেস করবেন আর নিশ্চিন্তে বসে থাকবেন 5 বছর, 10 বছর, 20 বছরের জন্য। নিজে ডিভিডেন্ড তুলবেন, আপনার শেয়ারের অ্যাসেটের দাম বাড়তে থাকবে, শেয়ারের দাম বাড়তে থাকবে। তারপরে এই শেয়ার নিজের সন্তান, উত্তরাধিকারীদেরকে দিয়ে যাবেন। তো যেই জিনিসটা আপনি 20 বছর, 30 বছর মেয়াদি প্ল্যান করবেন, সেটার জন্য 2-3 মাস সময় দেওয়া আপনার অবশ্যই দরকার। আর এটার জন্য একটা কোম্পানির সব কিছু দেখতে হয়। ওই কোম্পানির সিও কেমন, এমডি কেমন, আগের এমডি কেমন ছিল, ওই সিও কতদিন ধরে কাজ করতেছে, এখানে কোম্পানিতে এমপ্লয়িরা দীর্ঘদিন কাজ করে কিনা, কোম্পানির ইন্টারনাল এনভায়রনমেন্ট ঠিক আছে না, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ঠিক আছে কিনা, ফরেন ইনভেস্টমেন্ট আছে কিনা, তার অ্যাসেট ঠিক আছে কিনা, তার আদার্স কোম্পানিতে তার বিনিয়োগ আছে কিনা, সে কি শুধুমাত্র টেক্সটাইল বিজনেস করে কিনা, কোম্পানির মালিক কেমন, মালিকের ছেলেরা কেমন, ছেলেরা কি পড়াশোনা করে পরবর্তী জেনারেশন মার্কেটে এসে তারা বিজনেসটা রান করতে পারবে কিনা, নাকি তারা বিদেশে সেটেল হয়ে যাচ্ছে।
এই ধরনের সব কিছু খুঁটিনাটি সব কিছু আপনি দেখে আসবেন, এবং আপনার সাথে যদি সময় থাকে আপনি ওই কোম্পানিতে ভিজিট করে দেখবেন তাদের ওয়াশরুম পরিষ্কার কিনা। ওই যেই কোম্পানির ওয়াশরুম পরিষ্কার থাকবে, যেই ওয়াশরুম সবাই ব্যবহার করে, সেই কোম্পানির সব কিছু সুন্দরভাবে অ্যাকুরেটভাবে ম্যানেজমেন্ট সব কিছু সুন্দরভাবে হবে। এটা এটা খুবই একটা হাসির কথা হয়ে থাকতে পারে, কিন্তু আমি এতটা সিরিয়াসলি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি একটা ফান্ডামেন্টাল শেয়ার কেনার ক্ষেত্রে প্রতিটা খুঁটিনাটি আপনাকে ভালো করে অ্যানালাইসিস করে পারচেস করতে হবে। তাহলে আপনার আর পুঁজিবাজারে নিয়ে আপনার কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না যে সবার শেয়ারের দাম বাড়তেছে, আমারটা বাড়তেছে না। এইসব আলোচনা থাকবে না। তারাই এসব কথা বলে যে সবার শেয়ারের দাম বাড়ে, সবার ইন্ডেক্স বাড়ে, কিন্তু আমারটা বাড়ে না, কারণ সে এই ধরনের অ্যানালাইসিস করে শেয়ার কিনেনি। সে শেয়ার কিনছে নিউজ পেপার দেখে, শেয়ার কিনছে কোনো ব্রোকারের কথা শুনে, কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কথা শুনে, কোনো সিন্ডিকেটের কথায় পড়ে, ফেসবুকের ট্রোল দেখে বাড়তেছে কিনে ফেলছে, বাড়বে বাড়বে বলে বসে আছে, কমে যাচ্ছে, সেল করতেছে না। এই সব কারণে আপনাকে সাফার করতে হয়। সো দীর্ঘমেয়াদী ফান্ডামেন্টাল শেয়ার কেনার জন্য আপনাকে ভেবে চিনতে কম দামে ভালো কোম্পানির শেয়ার কিনতে হবে। এটাই হচ্ছে গোল্ডেন স্টেটমেন্ট। আর এই রেটের বিষয়টা আমি আমার প্রত্যেকটা ক্লাসে বলার চেষ্টা করি। আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করে বিনিয়োগ করেন অথবা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আপনি বিনিয়োগ করেন, রেটটা আপনাকে ঠিক করতে হবে। আপনি কত টাকায় পারচেস করবেন, কত টাকা লস হলে আপনি ছেড়ে দেবেন স্টকটা, কত টাকা লাভ হলে আপনি ছেড়ে দেবেন। এই এন্ট্রি, স্টপ লস এবং এক্সিট, এইটা আপনার সব সময় ঠিক রাখতে হবে। বর্তমানে একটা ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে খুব আলোচনা হচ্ছে, ভ্যাটবিসি। সো ভ্যাটবিসি যারা 247 টাকার বেশি দামে কিনছে, তাদের উচিত 247-এ যখন নামবে বিক্রি করে দেওয়া। 47-এর চাইতে যখন আরও নামবে তখন উচিত হচ্ছে কেনা এবং বসে থাকা 400 পর্যন্ত। সো আপনি যখন ফান্ডামেন্টালে বিনিয়োগ করবেন তখন আপনি বুঝে শুনে এন্ট্রি নেবেন। আপনার গ্যাপটা অনেক বড় থাকবে, যে আমি 247-এ ঢুকলাম, আমি বের হব 400-তে। এর আগে পরে কমুক বাড়ুক আমার কোনো কিছু করা যাবে না। স্টপ লসের দিকেও ফান্ডামেন্টালের ক্ষেত্রে স্টপ লস যদি অনেক বেশি হয়, 30%, 40%, তখন ভালো করে আবার পুনরায় অ্যানালিসিস করতে হবে যে এই কোম্পানিটার কী অবস্থা, কোম্পানি কি বাংলাদেশে ব্যবসা বন্ধ করে দিচ্ছে কিনা, বিদেশে চলে যাচ্ছে কিনা, সেটা পুনরায় আবার অ্যানালাইসিস করতে হবে যদি স্টপ লসটা অনেক বেশি হয়। কিন্তু ফান্ডামেন্টালের ক্ষেত্রে যদি কম হয় স্টপ লস, সেক্ষেত্রে চুপচাপ বসে থাকতে হবে। এই শেয়ারের দাম যখন আবার বাড়বে, যদি অত্যাধিক পরিমাণ বাড়লে সেই ক্ষেত্রে আমরা বিক্রি করতেও পারি। আর যদি না বাড়ে, আপনি চুপচাপ বসে থাকেন, প্রত্যেক বছর ডিভিডেন্ড পাবেন। 1 লাখ টাকা বিনিয়োগ করে 15-16 হাজার টাকা প্রফিট যদি প্রত্যেক মাসে আসে, ব্যাংক থেকে শুরু করে যে কোনো ধরনের সঞ্চয়পত্র বলেন, ব্যাংকের ডিপোজিট বলেন, যেই জায়গা থেকে হোক না কেন, আপনি বেশি টাকা বেনিফিট এখানে পাচ্ছেন। সো আর তার পাশাপাশি এখানে ভালো একটা বেনিফিট হচ্ছে, ব্যাংক, সঞ্চয়পত্র, এফডিআর যাই বলেন না কেন, তার চাইতে সবচেয়ে ভালো এখানে দিক হচ্ছে আপনার যে 1 লাখ টাকা আপনি বিনিয়োগ করলেন, সেটার দাম বছর বছর বাড়তে থাকে। আপনার যেই অ্যাসেট গেইন সেটা বাড়তে থাকে। আর এক্সিট সবসময় মনে রাখতে হবে যে আমি কততে, সেটা ফান্ডামেন্টালের ক্ষেত্রে, টেকনিক্যাল অ্যানালাইসিস ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে এটা মনে রাখতে হবে যে আমি কততে এন্ট্রি নিব, কততে আমি বের হয়ে আসব। কেউ যদি তার এন্ট্রি রেট, স্টপ লস এবং এক্সিট রেট সে অ্যানালাইসিস না করে পুঁজিবাজারে বিনিয়োগ করে, যে কোনো ধরনের বিনিয়োগ করুক, তাকে সাফার করতে হবে। তাকে তার পুঁজির 80%, 90% হারিয়ে হায়-হতাশ করতে হবে। যেটা আমার খুবই দুঃখ লাগে। সামান্য একটা জিনিস মানুষ যদি অ্যানালাইসিস করে, খুবই সামান্য একটা স্টক সিলেক্ট করতে হবে, 3টা জিনিস ঠিক করতে হবে। আমি এই স্টকটা কততে কিনবো, কততে আমি লস হইলে ছেড়ে দিব, কত হইলে আমি গেইন করে ছেড়ে দিব। এই 3টা জিনিস আপনাকে ঠিক করতে হবে। না হয় পুঁজিবাজার থেকে আপনি কখনোই সুখের খবর পাবেন না। সব সময় আপনার দুশ্চিন্তা থাকবে, সবার শেয়ারের দাম বাড়বে, আপনার শেয়ার কমে যাবে, আপনার স্টকের ভ্যালু কমে যাবে, ইন্ডেক্স যতই বেশি থাকুক না কেন। যথারীতি আমাদের সর্বশেষ স্লাইড, এটা হচ্ছে প্রতি শনিবার রাত 9টায় আমরা একটা মাস্টার ক্লাস নিয়ে থাকি এবং আমাদের রেকর্ডিং ক্লাস আছে। আপনারা চাইলে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের ক্লাসে যুক্ত হতে পারেন, যেটার জন্য আমরা সর্বোচ্চ 10 জনকে এক একটা ক্লাসে নিয়ে থাকি। ভবিষ্যতে যদি আরও বাড়ানো হয় সেটা আমরা আপনাদেরকে জানাবো। সো আপনাদের কাছে আমরা সবসময় একটা রিকোয়েস্ট করি আমাদের পক্ষ থেকে, মিস্টার ইনভেস্টরের পক্ষ থেকে, আপনারা পুঁজিবাজারে বিনিয়োগ করার আগে অবশ্যই যথাযথ জ্ঞান অর্জন করে আপনারা
পুঁজিবাজারে বিনিয়োগ করবেন। কারো কথায় কোনোভাবে বিনিয়োগ করবেন না। কারো কথায় বিনিয়োগ করলে সাময়িক লাভবান হতে পারেন, আবার ক্ষতিও হইতে পারে, কিন্তু আপনার কনফিডেন্ট থাকবে না। আপনি লং রানে দীর্ঘদিন যদি পুঁজিবাজারে বিনিয়োগ করতে চান, প্রফিট করতে চান, তাহলে লার্নিংয়ের কোনো বিকল্প নাই। ধন্যবাদ সকল ইনভেস্টরকে। সবার বিনিয়োগ নিরাপদ হোক।